নমস্কার, অভীক্ষণ শিক্ষালয়ে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমি আবার নিয়ে এসেছি কেমিস্ট্রির আমাদের তৃতীয় পর্ব সলিউশন, যেটা 2024-এর ওয়েস্ট বেঙ্গল জেইর পেপার সলিউশন আলোচনা করব। তো আবার বলে রাখছি যে আমাদের ক্র্যাশ কোর্স ডিসেম্বর মাসে শুরু হতে চলেছে। এর জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ আর এই টেলিগ্রাম চ্যানেলে নজর রাখো। এই টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই কেমিস্ট্রির কিছু প্র্যাকটিস কোশ্চেন আপলোড করা হবে। তো তোমরা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে নজর রাখবে। তো তাহলে আজকে প্রথম প্রশ্ন, যেটা ওয়েস্ট বেঙ্গল যে 2024-এর আলোচনা করছি, সেটাই আসছি। তো দেখা যাক। তো প্রথম প্রশ্নটি, এটা অর্গানিক কেমিস্ট্রি থেকে নেওয়া হয়েছে। তো এখানে চাওয়া হয়েছে যে নিম্নলিখিত বিক্রিয়াটির মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি হলো কি। তো এখানে দেখছো এটা ফিনাইল সাবস্টিটিউটেড, মানে এখানে ক্লোরো আর এদিকে আয়োডিন আছে। তো রিয়েজেন্টটা প্রথমে লক্ষ্য করা যাক। তো এটা হচ্ছে সোডিয়াম সায়ানাইড, যে রিয়েজেন্টটা দেখতে পাচ্ছি, আর সলভেন্ট হচ্ছে ডিএমএফ। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রোডাক্টগুলো যদি দেখি এ বি সি ডি, এখানে দেখছো সায়ানাইড, এখানে সাবস্টিটিউশন হচ্ছে এই কার্বনের মধ্যে, এখানে ক্লোরিনই রয়েছে। তো তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে এটা সাবস্টিটিউশন রিয়াকশন হবে। এবার সাবস্টিটিউশন রিয়াকশন দু ধরনের আছে, আমরা জানি যে SN1 মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, আর SN2 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। এবার এই রিয়েজেন্ট যেটা দেখছি আমরা সোডিয়াম সায়ানাইড। তো সোডিয়াম সায়ানাইড, এই যে সায়ানাইড গ্রুপটা, এটা কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল। তো SN2 যেটা SN1-এ কিন্তু এই রিয়াকশনটা SN1 দেখা যায়, SN1-এ কিন্তু এই রেট ইজ প্রপোর্শনাল টু আমাদের কনসেন্ট্রেশন অফ খালি সাবস্ট্রেট। ঠিক আছে, খালি সাবস্ট্রেটের উপরে নির্ভর করছে, নিউক্লিওফিলের উপরে নির্ভর করে না। কিন্তু SN2-এর ক্ষেত্রে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, রেটটা নির্ভর করছে সাবস্ট্রেট আর নিউক্লিওফাইলের উপরে। আমি নিউক্লিওফাইল এ নিউ লিখছি, তো দুটোর উপরে নির্ভর করছে। তো স্ট্রং নিউক্লিওফাইল হলে SN2 যদি হয় তাহলে সেটা ডিপেন্ডেন্ট অন নিউক্লিওফাইল হবে। আর এই সলভেন্টের উপরে তখন ডিপেন্ড করবে যে সলভেন্ট, এখানে SN2 আমি পাশে নিচে লিখছি, এখানে সলভেন্টটা হতে হবে পোলার অ্যাপ্রোটিক। যেহেতু এটা কার্বোক্যাটায়ন মাধ্যমে হবে না। আর SN1-এ এখানে যদি আমি যে সলভেন্টটা পার্টিসিপেট করে সেটা হতে হবে পোলার প্রোটিক। কেন ক্যাটায়নটাকে, কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করতে হবে, তাই জন্য পোলার প্রোটিক মানে যার ব্র্যাকেটে লিখছি যে সলভেন্টে OH আছে, OH বা অর NH, এরকম ধরনের রূপ থাকবে। সেক্ষেত্রে আমি যদি এখানে আমার সলভেন্টটা দেখি ডাইমিথাইল ফর্মামাইড। তো ডাইমিথাইল ফর্মামাইড সম্বন্ধে একটু জেনে রাখো যে মানে NH, সেখানে দুটো মিথাইল আছে, এটা ফর্মিক অ্যাসিড থেকে আসছে, তাহলে HCO পার্টটা আসবে, এইটা ফর্মিক অ্যাসিড HCOOH, সেখানে OH-টা সাবস্টিটিউট হচ্ছে NMe2। তো ডাইমিথাইল ফর্মামাইড, এটাই হচ্ছে DMF। তো এখানে দেখতে পাচ্ছি সলভেন্টের যে বৈশিষ্ট্য, এটা DMF। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু কোনো OH নেই। তুমি যদি দেখো এর মধ্যে কোনো OH নেই বা NH-ও নেই, এই জন্য এই সলভেন্টটা হচ্ছে অ্যাপ্রোটিক, পোলার অ্যাপ্রোটিক। তো এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারছি যে আমার এই রিয়াকশনটা হবে SN2-তে যাবে, মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। SN2 মানে ব্যাক সাইড অ্যাটাক।
এবার কোন কার্বনে অ্যাটাক করবে, মানে লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ আমার থাকতে হবে। সেখানে এখানে যদি দেখি আমার কোন সাইডটা, এখানে আমি এখানে মলিকুলটা লিখছি বড় করে। তো এখানে আয়োডিন আছে, আয়োডিন সাবস্টিটিউটেড, আর এদিকে CH2Cl। এবার দেখো এটা অ্যারোমেটিক সিস্টেম, তো রিংয়ের মধ্যে সাবস্টিটিউশন হওয়ার কথা নয়, কেননা আনস্টেবল হয়ে যাবে। এই জন্যে এই আয়োডিন, এটা তো রিমুভাল, এটা লিভিং গ্রুপ, এটা গুড লিভিং গ্রুপ যদিও, কিন্তু এই রিং থেকে এটা রিমুভ হবে না। তো আমার রিয়াকশন সাইট হচ্ছে এই কার্বনটা, স্টার মার্ক করে দিল, এই কার্বনটা বেনজাইল কার্বনে আমার Cl মাইনাস এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। তো বেনজাইল কার্বনে যদি Cl মাইনাস নিউক্লিওফাইল অ্যাটাক করে, তাহলে এটা ক্লোরিন আমার এলিমিনেট হবে। তো মাইনাস Cl মাইনাস, ক্লোরিন এলিমিনেট হলো। তো আমি কি প্রোডাক্ট পাচ্ছি দেখা যাক। রিংটা বেনজিন রিং লিখছি, আর এদিকে আয়োডিন সাবস্টিটিউটেড, তো আমার হয়ে গেল এটা CH2Cl। তো এটা আমার যেটার প্রোডাক্টটা তৈরি হলো। তো এবার আমি অপশন দেখা যাক কোন অপশন এখানে ম্যাচ করছে। তো অপশন এ, এখানে দুটো সায়ানাইড, তো এটা প্রোডাক্ট নয়। অপশন বি যদি দেখো, এখানে ক্লোরিন এখানে রয়ে গেছে, আর এখানে সায়ানাইড আছে, এটা কখনোই হবে না। অপশন সি, এটা হচ্ছে আমার কারেক্ট অপশন দেখা যাচ্ছে। অপশন ডিটাও আমার ইনকারেক্ট, কারণ এখানে বেনজাইল কার্বন মিসিং। তো তাহলে আমার উত্তরটা হচ্ছে অপশন সি। তো এখানে জাস্ট SN1 SN2 রিয়াকশনের একটু আইডিয়া এখানে চাই, কিভাবে আমি ডিফারেন্সিয়েট করব যে কোন রিয়াকশনটা এখানে হচ্ছে, আমার এই সলভেন্ট আর এই নিউক্লিওফাইল, এর উপরে এই প্রশ্নটা এসছিল। তো পরের প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা থার্মোডিনামিক্স থেকে নেওয়া হয়েছে। তো স্বতঃস্ফূর্ত পলিমারাইজেশন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য হবে? তো এখানে প্যারামিটারগুলো রাখা আছে। তো স্পন্টেনিয়াস, এটাকে স্বতঃস্ফূর্ত বলতে আমরা ইংরেজিতে স্পন্টেনিয়াস রিয়াকশন বলি। তো স্বতঃস্ফূর্ত রিয়াকশনের জন্য প্রথমে ফ্রি এনার্জি, যে এটা দেখা যাক, ফ্রি এনার্জি কোনো একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশনের জন্য সবসময় নেগেটিভ হবে। এটা আমরা জানি যে স্পন্টেনিয়াস, যাকে বলা হয় স্পন্টেনিয়াস রিয়াকশন ইংরেজিতে বলা হয়, এটা স্বতঃস্ফূর্ত। তো স্পন্টেনিয়াস রিয়াকশনে ডেল্টা জি নেগেটিভ, বা সেটা হচ্ছে লেস দ্যান জিরো, মানেই ডেল্টা জি নেগেটিভ, ফ্রি এনার্জি চেঞ্জটা নেগেটিভ হবে। এবার পলিমারাইজেশন যখন হচ্ছে, যেমন একটা ধরছি আমি আমি N সংখ্যক আমার মনোমার, সেটা যখন পলিমারাইজ করে আমরা কি লিখতে পারি, আমি একটা চেন আকারে লিখছি, মানে এরকম তো N টাইমস লিখছি। তার মানে এর এন্ট্রপিটা এবার দেখা যায়। এন্ট্রপিটা কি হচ্ছে? র্যান্ডামনেস। এন্ট্রপি মানে ডিগ্রি অফ র্যান্ডামনেস। তাহলে দেখো এখানে এগুলো জয়েন হয়ে যাচ্ছে, তার মানে এর এন্ট্রপিটা কমছে। তো পলিমারাইজেশন রিয়াকশনে ডেল্টা এস, যেটা চেঞ্জ ইন এন্ট্রপি, সবসময় নেগেটিভ হয়ে যাবে এটা, তার মানে এটা লেস দ্যান জিরো। আশা করছি বোঝা গেল। এন্ট্রপি পলিমারাইজেশনে সবসময় কমবে, তো লেস দ্যান জিরো, ডেল্টা এস লেস দ্যান জিরো। তো এই দুটো প্যারামিটার আমাকে লক্ষ্য করে আমি এবার অপশানগুলো দেখব, তাহলে আমি এলিমিনেট করতে পারবো। তো অপশান এতে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা জি লেস দ্যান জিরো, যেটা আমাদের এখানে পেয়েছি আমরা স্পন্টেনিয়াসের জন্য, আর ডেল্টা এস ও লেস দ্যান জিরো। এই দুটো আমার এই সঙ্গে ম্যাচ করছে। অপশান বিটা দেখা যাক, যে ডেল্টা জি লেস দ্যান জিরো কিন্তু ডেল্টা এস আবার গ্রেটার দ্যান জিরো, তাহলে এটা হবে না। অপশান ডি দেখা যাক, ডেল্টা জি গ্রেটার দ্যান জিরো আর ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো, এটা তো কখনোই সম্ভব না। এবার অপশান সি দেখা যাক, ডেল্টা জি গ্রেটার দ্যান জিরো আর ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো, এটা আমার এলিমিনেট। তাহলে অপশান এটাই আমার কারেক্ট অপশান।
তো খুব সহজভাবে আমার দুটো প্যারামিটার জানলেই আমি এটা পেয়ে গেলাম যে আমার ফ্রি এনার্জি চেঞ্জ আর এন্ট্রপি চেঞ্জ থেকে আমি এটা নির্ণয় করতে পারছি এই প্রশ্নের উত্তরটা। আর পলিমারাইজেশনে এই ডেল্টা এইচ হচ্ছে এই রিয়াকশনে জেনারেলি এটা হচ্ছে আমার লেস দ্যান 0। পরের প্রশ্নে যাচ্ছি। এটা ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে এই প্রশ্নটি এসছে। তো এখানে বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আয়নীয় গুণফল 10⁻⁻14। তো জলের আয়ন এর জন্য মুক্ত শক্তির পরিবর্তন কিলো ক্যালোরিতে চাওয়া হয়েছে। তো মানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দেওয়া আছে 10⁻⁻14। তো আমার ফ্রি এনার্জি চেঞ্জটা এখানে বার করতে হবে। তো এটা ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে এই প্রশ্নটা এসছে। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে এখানে ফ্রি এনার্জি রিলেশন আমরা জানি, যেটা হচ্ছে ভ্যান্ট হফ ইকুয়েশন। এটা আমাকে মনে রাখতে হবে, ভ্যান্ট হফ ইকুয়েশন। তো ভ্যান্ট হফ ইকুয়েশনটা কি? আমরা জানি যে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আর টি ln কে। এবার ডেল্টা জিটা কি? চেঞ্জ ইন ফ্রি এনার্জি অ্যাট দ্যাট কন্ডিশন, আর ডেল্টা জি নট হচ্ছে ফ্রি এনার্জি চেঞ্জ ইন স্ট্যান্ডার্ড স্টেট। আর আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, আর কে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো এখানে যে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে সেটার আয়নিক প্রোডাক্ট, তার মানে এখানে আমি লিখতে পারি কেটা হচ্ছে কে ডাব্লিউ, মানে আয়নিক প্রোডাক্ট। সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে ওটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ওয়াটারে। তো এই কেটা আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে 10⁻⁻14। তো আমার কি কি দেওয়া আছে সেটা আমি লিখছি এখানে। কে ডাব্লিউ আমাকে দেওয়া হয়েছে 10⁻⁻14 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা। আর 25 ডিগ্রি টেম্পারেচার, 25 ডিগ্রি, তার মানে টি হচ্ছে আমার 298 কেলভিন অ্যাবসলিউট, ঠিক আছে। আর এবার আমার ফ্রি এনার্জিটা চাওয়া হয়েছে ওই টেম্পারেচারে। আর যেহেতু এটা আয়নিক প্রোডাক্ট, মানে এটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা জানি যে ইকুইলিব্রিয়ামে কি হবে, ডেল্টা জি, যেটা স্ট্যান্ডার্ড স্টেট। তো ডেল্টা জি হচ্ছে মানে ডেল্টা জি নট স্ট্যান্ডার্ড স্টেট, ডেল্টা জি অ্যাট ইকুইলিব্রিয়াম হচ্ছে 0। ডেল্টা জি উইল ভ্যানিশ অ্যাট ইকুইলিব্রিয়াম, ডেল্টা জি ইকুয়াল টু 0, কারণ এটা আয়নিক প্রোডাক্ট চাওয়া হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চাওয়া হয়েছে। তো ডেল্টা জি আমার 0 হয়ে গেল, তাহলে আমি সাবস্টিটিউট করছি এই প্যারামিটারগুলো এই ইকুয়েশনে। তাহলে আমি কি পাচ্ছি? এই ইকুয়েশন থেকে আমি পাচ্ছি যে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস আর টি ln কে ডাব্লিউ লিখছি যেহেতু আয়নিক প্রোডাক্ট। তাহলে আমাকে এই ডেল্টা জি নটটা বার করতে হবে। তো সেটা ইকুয়াল টু কত? মাইনাস, এবার সাবস্টিটিউট করছি, আর হচ্ছে আমার, আমি এসআই ইউনিটে প্রথমে সাবস্টিটিউট করবো, 8.314 জুলস পার কেলভিন পার মোল, মাল্টিপ্লাই টি হচ্ছে আমার 298, 298। এবার আমি এটাকে লনকে আমি লগে কনভার্ট করছি, তো আমি মাল্টিপ্লাই করবো 2.303। আমার সুবিধার্থে করলাম, এলএনকে আমি লগ টু দি বেস 10 করবো, সো 2.303, তাহলে এটা লগ হয়ে গেল, লগ কে ডাব্লিউ। তার মানে কে ডাব্লিউ যদি সাবস্টিটিউট করি, সরি, এটা 10⁻⁻14। এবার এখানে আমাকে এটা হচ্ছে জুলস, এইটা যে উত্তরটা আসছে আমি ইউনিটটা পাশে লিখছি, এটা কিন্তু আমার ডেল্টা জি ইন জোলস এলো, জোলস এসআই ইউনিট আমি করেছি। কিন্তু এখানে দেখো আমার ইউনিটটা চাওয়া হয়েছে কিলো ক্যালোরি। তো আমরা জানি যে এখানে লিখছি 4.18
কিলো ক্যালোরি ইকুয়াল টু 1 জোলস। তো তাহলে আমাকে এটা এই ইকুয়েশন থেকে আমাকে আবার লিখছি আমি, যেহেতু এবার লগটা এখানে 10⁻⁻14 আমি কনভার্ট করছি, তো এখানে বাইরে নিয়ে আসছি 10⁻⁻14, তাহলে 14 এখানে হয়ে গেল পজিটিভ ভ্যালু। আগে লিখছি এখানে, তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। তো যেহেতু লগ টু দি বেস 10⁻⁻14 মানে এটা লগ 1 হয়ে যাবে, -14 1 হয়ে যাবে। লগ টু দি বেস 10 হচ্ছে 1 ভ্যালু। তো মাল্টিপ্লাই 298 ইন্টু 2.303, তো এটা 1 হয়ে গেল ভ্যালুটা। তোর ইউনিটটা হচ্ছে, এবার আমি কিলো ক্যালোরিতে আমি নিয়ে আসবো এটাকে, তো ডিভাইড করছি 4.18, সেটা হয়ে যাবে ক্যালোরি এটা। এবার এর যে উত্তর আসবে কিলো ক্যালোরিতে যদি আমি দেখি, তো সেটা আসছে 9. তোমরা যদি ক্যালকুলেট করো 9.1 কিলো ক্যালোরি, 19.1 কিলো ক্যালোরি, এটা হচ্ছে উত্তর। তো দেখা যাক এখানে অপশনগুলো কি দেওয়া আছে। 20.5 এটা তো ইনকারেক্ট, 14 ইনকারেক্ট। তো দেখো সি অপশন 19.1, তো আমার অপশন সিটা 19.1 কিলো ক্যালোরি, এটা হচ্ছে পার মোল, সরি পার মোল আমি লেখা হয়নি, এটা জুল পার মোল হবে, পার মোল আমরা ক্যালকুলেট করছি। তো ভ্যান্ট অফ ইকুয়েশন থেকে আমরা পেয়ে গেলাম। আবার বলছি যে ডেল্টা জি নট হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড স্টেট, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ারে অ্যাট ইকুইলিব্রিয়াম। যেহেতু এটা আয়নিক প্রোডাক্ট বলা হয়েছে, তার মানে এটা অ্যাট ইকুইলিব্রিয়াম চাওয়া হয়েছে, আর অ্যাট ইকুইলিব্রিয়াম মানে ডেল্টা জি হচ্ছে 0 হয়ে যাবে। আশা করছি এটা বোঝা গেল। তো পরের প্রশ্নতে আসছি। পরের প্রশ্নটি অ্যাটমিক থিওরি থেকে এসছে। তো এখানে চাওয়া হয়েছে যে বোর অরবিটে ভেলোসিটি, ইলেকট্রনের ভেলোসিটি নির্ণয় করতে হবে। রেশিওটা চেয়েছে যে μ3/μ1। তো এখানে যে ভেলোসিটিটা আমরা জানি, বোর রেডিয়াস মানে ইলেকট্রন যখন রিভলভ করছে, তো ভি ইজ প্রপোর্শনাল টু z/n। তো ভি হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকুলার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি n হয়, vn এ, আর সেটা হচ্ছে z/n। জেড হচ্ছে কি, জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, ওই এলিমেন্টের যে এলিমেন্টটা চাওয়া হয়েছে, এখানে এলিমেন্টটা চাওয়া হয়েছে হিলিয়াম প্লাস, তো He প্লাসের অ্যাটমিক নাম্বার, এখানে হিলিয়াম সিঙ্গেল পজিটিভ আয়ন, আর এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ওকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এবার মানে কোন অরবিটে আছে, তো এখানে দেখো কোশ্চেনে দেওয়া আছে যে এটা হচ্ছে থার্ড অরবিট আর ফার্স্ট অরবিট। তো আমি জাস্ট সাবস্টিটিউট করছি, তাহলে আমার যখন থার্ড অরবিটে আছে, মানে সেটা হচ্ছে আমি μ3 লিখছি ডিভাইড বাই ফার্স্ট অরবিট μ1, এটা চাওয়া হয়েছে। তো μ3 যখন হবে, এটা জেড এখানে কমন হয়ে যাচ্ছে, যেহেতু হিলিয়াম আয়ন, তাহলে জেডকে আমাকে কোনো সাবস্টিটিউশন করার দরকার নেই, এটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ভেলোসিটি যেটা vn ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/n, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরে। তাহলে সেটাই সাবস্টিটিউশন যদি করি, তার মানে μ3 কি হয়ে যাবে, এখানে যেহেতু থার্ড অরবিট এটা 3 চলে এলো, আর μ1 এটা ফার্স্ট অরবিট, তাহলে 1/μ3/μ1 হচ্ছে 1/3। তাহলে আমার ভেলোসিটির রেশিও 1:3, মানে μ3 μ1 যেটা চাওয়া আছে সেটা হচ্ছে 1:3।
তাহলে এখানে দেখা যাচ্ছে অপশন সিটা কারেক্ট অপশন। খুবই সহজ প্রশ্ন ছিল এটা। জাস্ট আমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে, ভেলোসিটি অফ ইলেকট্রন আর কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে ভেলোসিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো পরের প্রশ্নে আসছি। এটা হচ্ছে গ্যাসের চ্যাপ্টার থেকে এসছে। তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর এ ভ্যান ডার ওয়ালস গ্যাস, মানে উচ্চচাপে ভ্যান ডার ওয়াল গ্যাসের সংনম্যতা গুণক আমাকে বার করতে হবে, সেটা কত। তো এই যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সমনম্যতা গুণকটা কি এখানে আমি লিখছি, সেটাকে ডিনোট করা হয় জেড। জেড ইকুয়াল টু পিভি, মানে প্রেশার ইন্টু ভলিউম বাই আরটি। এটা হচ্ছে আমার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটা মনে রাখতে হবে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ব্র্যাকেটে লিখে দিচ্ছি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা গ্যাসের সংনম্যতা গুণক, এটা মনে রাখবে জেড। সেটা হচ্ছে জেড, পিভি বাই আরটি। প্রেশার পি, ভি হচ্ছে ভলিউম বাই আরটি। এবার কন্ডিশন এখানে রাখা হয়েছে যে হাই প্রেশার, আর এখানে চাওয়া হচ্ছে ভ্যান ডার ওয়াল গ্যাস। এই দুটো পয়েন্ট লক্ষ্য করে, ভ্যান ডার ওয়াল গ্যাসের হাই প্রেশার। তো ভ্যান ডার ওয়াল গ্যাসের আমি এক্সপ্রেশনটা লিখছি। ভ্যান ডার ওয়াল গ্যাসের যে ইকুয়েশনটা আমরা জানি, পি প্লাস, আমি 1 মোলের জন্য লিখছি 1 মোল এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু RT for 1 mole. 1 mole. ওকে, 1 মোল ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য এই ইকুয়েশনটা আমরা জানি। তো এবার হাই প্রেশার এখানে দেওয়া হয়েছে যে আমার এই গ্যাসটা রাখা হয়েছে হাই প্রেশার। তো এবার লক্ষ্য রাখা যাক এই ইকুয়েশনে এই হাই প্রেশার এটা অ্যাপ্লাই করলে ইকুয়েশনটা কি ফর্ম দাঁড়ায় সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো হাই প্রেশার যখন হবে, হাই পি যদি হয়, তাহলে কি হচ্ছে অ্যাট হাই পি, এই যে প্যারামিটারটা এ বাই ভি স্কোয়ার, এই জিনিসটা এখানে কি হচ্ছে অ্যাট হাই পি আমার ভি হচ্ছে খুবই নগণ্য হয়ে যাবে, ভি ভেরি স্মল হয়ে যাবে, ভেরি স্মল, ভেরি স্মল। তার মানে এ বাই ভি স্কোয়ার ভ্যালুটা লার্জ হবে, মানে এ বাই ভি স্কোয়ার। কিন্তু এই এ বাই ভি স্কোয়ার তুলনায় এই পিটা আরও বড়, মানে ভি ভেরি স্মল হলেও যে পি টু মাচ গ্রেটার, আমি দিচ্ছি টু মাচ গ্রেটার দেন এ বাই ভি স্কোয়ার। আবার বলছি, অ্যাট হাই প্রেশার মানে খুবই উচ্চ প্রেশারে আমার যে ভলিউমটা নগণ্য হয়ে যাবে, খুবই ছোট আসবে। এই জন্য ফ্যাক্টরটা এ বাই ভি স্কোয়ার যেটা, সেটা খুবই বড় আসবে, কেননা এটা বড় ভ্যালু নেবে। কিন্তু আবার আমার প্রেশারটা কিন্তু খুব হাই, তার মানে এ বাই ভি স্কোয়ার যে ভ্যালুটা সেটা খুবই নগণ্য হয়ে যাবে, ভেরি ভেরি লেস দ্যান পি। তার মানে আমি এটা নেগলেক্ট করতে পারি, এ বাই ভি স্কোয়ারকে নেগলেক্ট করতে পারি। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। और কি লিখতে পারি, পিভি মাইনাস পিবি ইকুয়াল টু আর টি। এবার যেহেতু আমার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এখানে দেখো জেড হচ্ছে পিভি বাই আর টি, তো এই ফর্মে আমাকে আনতে হবে। অতএব অর, তাহলে আমি দুদিকে পিভি বাই আর টি দিয়ে আমি ডিভাইড করবো এটাকে, তাহলে কি পাচ্ছি যে পিভি বাই আর টি এখানে যদি ডিভাইড করি তাহলে এটা জেড হয়ে গেল, জেড। ওকে, মাইনাস পিভি বাই আর টি ইকুয়াল টু 1, और জেড ইকুয়াল টু, আমি জেডটা বাঁ দিকে রাখবো আর বাকি প্যারামিটারগুলো ডান দিকে নিয়ে আসবো, 1 প্লাস পিবি বাই আর টি। তো এখান থেকে আমি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড এর রিলেশনটা পেলাম। এবার এটাই আমার উত্তর, আশা করছি বোঝা গেল। এটাই আমার উত্তর, জেড ইকুয়াল টু 1 প্লাস পিবি বাই আর টি।
এবার অপশানগুলো দেখা যাক। তাহলে অপশান বি দেখো, জেড ইকুয়াল 1 প্লাস PB/RT। তো আমার অপশান বিটাই হচ্ছে কারেক্ট অপশান। তো আশা করছি আমি বোঝাতে পারলাম। তো আজকে এই পর্যন্তই রাখছি এই ভিডিওতে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে নজর রাখবে, ওখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হবে। তো পরবর্তী ক্লাসে আবার কিছু নতুন ভিডিও নিয়ে আলোচনা করবে এই 2024-এর ওয়েস্ট বেঙ্গল যেই কোশ্চেন নিয়ে। তো ধন্যবাদ।